ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ থাকছে না দিনের অন্তত 10 ঘন্টা। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। গ্যাস সংকটও চরমে, বন্ধ রয়েছে অনেক সিএনজি স্টেশন। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ জানিয়েছে, প্রায় এক মাসে রপ্তানি খাতে ক্ষতি হয়েছে প্রায় $2 বিলিয়ন। সংকট সমাধানে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎসকে সমৃদ্ধ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। মাতারবাড়ি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লেগে বন্ধ হয়ে যায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ। ৩ সপ্তাহ ধরে দেশি বিদেশি প্রকৌশলীদের চেষ্টায়ও স্টেশনটি পুরোপুরি সচল না হওয়ায় স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। গ্যাসের স্বাভাবিক প্রবাহ না থাকায় সারা দেশে বন্ধ রয়েছে অনেক সিএনজি পাম্প। যেগুলো খোলা আছে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আমি এই পর্যন্ত 3 ঘন্টা হয়েছি, এখনো গ্যাস পাইনি। পামু আরো কতক্ষণে এটা আল্লাহ পাকে জানে ভালো করে। হাফবেলা গাড়ি চালাই আমাদের আর পুষাইতেছে না। আমরা গ্যাস লইয়েই আমাদের সময় শেষ হয়ে যায়। 200 প্রেসার থাকার কথা, সেইখানে 80 প্রেসার থাকে। 2 ঘন্টার দেই, আবার 1 ঘন্টা বন্ধ রাখি, প্রেসার উড়াই, তারপর আবার 1 ঘন্টা পরে দেই। তবে সবচেয়ে বেশি ধুঁকছে শিল্প খাত। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএর হিসাব মতে গত প্রায় 1 মাসে সময় মতো গ্যাস না পেয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জে বন্ধ হওয়ার পথে অনেক কারখানা। গত 1 মাস যাবৎ যে সংকটটা, এরকম সংকট মানে আমার এই 30-40 বছর লাইফে, আমি ইন্ডাস্ট্রিয়াল লাইফে আমি কোনোদিন এত বড় সংকট দেখি নাই গ্যাসের। 1 মাস যদি আমার এটা উৎপাদন বন্ধ থাকে, তাহলে ধরেন চিটাগং জোনটা বাদ দিলাম, ঢাকা, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, এই বেলটা যদি আমি আমলে নেই, তাহলে মিনিমাম $2 বিলিয়ন রপ্তানি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপাদান গ্যাসের অভাব এবং ভারত থেকে আমদানি প্রায় অর্ধেকে নেমে আসায় সারা দেশে লোডশেডিং অসহনীয় হয়ে উঠছে। 1 ঘন্টার মধ্যে 10 বার 20 বার, 10 মিনিট 2 মিনিট থাকে, 10 বার 20 বার করে চলে এসে দেখি বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ নাই। 10টা 11টার দিকে যখন আমাদের মেন পড়ালেখাটার সময়, তখন বিদ্যুৎটা থাকছে না, যার কারণে আমাদের পড়ালেখাও হচ্ছে না। কিন্তু কেন এই সংকট? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল 15 বছরের ফ্যাসিস্ট আমলে নিজস্ব উৎসকে অবজ্ঞা করে এলএনজি আমদানিতে অতি উৎসাহ ভঙ্গুর করে তুলেছে জ্বালানি খাতকে। আমাদের নিজস্ব গ্যাস আহরণের কথা না চিন্তা করে আমরা এলএনজির দিকে চলে গেছি। 10 বছরের মধ্যে আমরা 25% আমদানি নির্ভর থেকে এখন 60% উপরে চলে গেছি। তো এটা তো কোনোভাবেই মানে যেটা বলবো যে সাস্টেনেবল না। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন সংকট নিরসনে দীর্ঘমেয়াদে গ্যাস কূপ খনন ও উত্তরণই হতে পারে কার্যকর সমাধান। খুব সিরিয়াস সিচুয়েশনে আছি, তাহলে আমরা ওইসব মাথায় রেখে যদি প্ল্যান করি, তাহলে আমরা 10 বছরের মাথায় একটা ভালো জায়গায় যেতে পারব। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 53 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত 9টায় বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক এম এর 28 নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রাজধানীতে 15 আগস্ট উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল করার লক্ষ্যে প্ল্যাকার্ড, ব্যানার সহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন পরিকল্পনা নিয়ে সমবেত হওয়া অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। গ্যাস না পেয়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। বন্ধ হচ্ছে শিল্প কারখানা, জ্বলছে না রান্নার চুলা। 20 দিনের বেশি সময় ধরে চলা এই সংকট সমাধান না হওয়ায় বাড়ছে হতাশা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মগবাজার সিএনজি ফিলিং স্টেশনের যানবাহনের লাইন গিয়ে ঠেকেছে কয়েক কিলোমিটার দূরে। দিনের বেশিরভাগ সময় পাম্পেই চলে যাচ্ছে তাদের। আমি 6:30 থেকে সিরিয়াল ধরেছি বাংলা মোটর থেকে, 6:30, এখন বাজতেছে 11:30। এই পর্যন্ত আমি এখানে আসছে, আরো মনে করেন 1.5 ঘন্টা লাগবে। সামনে আর অতিরিক্ত খারাপ আসতেছে। আগে আমাদের ইনকামের রাস্তা একেবারে কমে গেছে। আমার 3 বার গ্যাস নেওয়া লাগে, তাতে দেখা 6 ঘন্টা 7 ঘন্টা কেটে যায়। আমাদের হয়রানি হচ্ছে, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন বলছি যে এটা কোনো একটা ব্যবস্থা করে নেওয়ার জন্য। সংকটে আয় রোজগার কমে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন গ্যাসে চালিত যানবাহন চালকরা। 800-1000 টাকা মারছি ভাড়া, তারপর আবার এখানে লাগাইছি প্রায় ঘন্টাখানেক গেছে এখানে, এখনো গ্যাসের পাম্পের কাছে যেতে পারিনি। সমস্যা তো, ভাড়াই মারা যাচ্ছে না। গ্যাস ঢুকে 100 টাকার, 80 টাকার, 60 টাকার,
ওই 2 টিপ মারি আবার সিরিয়াল দেওয়া লাগে। সারাদিন এই অবস্থা, জমা মালিকে 1 টাকা কম নেয় না। সহসায় পরিস্থিতির উত্তরণের সম্ভাবনা দেখছেন না ফিলিং স্টেশন মালিকরাও। ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্পে ঢোকার পরেও আসার পরে গ্যাস পাচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এই গাড়ি এই 10 মিনিট পরে ঘোরানি বা আধা ঘন্টা পর আবার ঘুরে আবার সে লাইনে ধরছে, লাইন আবার দীর্ঘ হচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। শিল্প, যানবাহন ও বাসাবাড়িতে মিলছে না চাহিদা মতো গ্যাস। গ্যাস না পেয়ে সিলেট তামাবিল সড়কের শিবগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ায় 8 শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও বেশ কয়েকজন। খবর সংগ্রহে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এনটিভির অনলাইন প্রতিনিধি নাইম হাসান শাওনও। নিহতদের পরিবারকে 10 লাখ টাকা করে দেবার কথা জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে জাহাজ কাটার কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন শ্রমিক। জাহাজের একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হওয়ার দৃশ্য দেখতে গিয়ে বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রমিক। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। ছজনকে আমরা গাড়ি করে নিয়ে দুটাছি দূরে এখানে আনি অ্যাম্বুলেন্সে তুলছে, তখন আওয়াজ নিয়ে কিচ্ছু নাই। একটা কোটি কোটি টাকার গাড়ি চালাইতেছে এরা, এখানে একটা অ্যাম্বুলেন্স নাই। এদেরকে আনছি 8টা, দিনের 11টা পর্যন্ত কোনো একটা গাড়ি নাই, কোনো চিকিৎসা নাই, কোনো অক্সিজেন নাই। ফায়ার সার্ভিস জানিয়েছে এই ধরনের জাহাজ কাটার নির্ধারিত নিয়ম না মানাতেই এমন দুর্ঘটনা ঘটেছে। আর পুলিশ বলছে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটার যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। এখানে এটা ফ্রি করে না কাটার কারণে পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। দুর্ঘটনা বলা যাবে, সেফটিটা তো কর্তৃপক্ষ তো সেফটি গ্রহণ করবে। এখানে দুর্ঘটনা হলে আসলে অ্যাকচুয়ালি বলা যাবে না এটা। তারপরে যদি কোনো কিছু থাকে তখন দেখবো আমরা আসলে কোনো লিঙ্কেজ থাকে, সেফটির বিষয়গুলো নিরাপত্তা তারা সেভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তখন করে বোঝা যাবে এটা আসলে। দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়েছেন এনটিভির অনলাইন প্রতিনিধি নাইম হাসান শাওন। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। এদিকে নিহত শ্রমিকদের পরিবারকে 10 লাখ টাকা করে কর্তৃপক্ষ দেবে ও সরকারি সহায়তাও দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। হতাহতদের দেখতে হাসপাতালে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু আরও জানিয়েছেন তদন্ত কমিটির রিপোর্টের পর ব্যবস্থা নেবে সরকার। এটার জন্য আমরা একটা তদন্ত করতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব, সরকারের পক্ষ থেকে। শ্রমিকদের স্বজনদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বন্ধের দিন জাহাজ কাটায় এমন দুর্ঘটনা ঘটেছে। এই অফডের সময় কিভাবে এরা এই কাজটা করে যদি ডিটি অফিসে ইয়া না থাকে, সিকিউরিটি না থাকে। এনটিভি নিউজ ডেস্ক। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসার 6 মাস পরও গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। সংকট থেকে উত্তরণে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি। বাদ জুমা মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডক্টর শফিক। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট এবং বিদ্যুতের লোডশেডিং। গ্যাসের স্বাভাবিক প্রবাহ না থাকায় সারা দেশে বন্ধ অনেক সিএনজি পাম্প, যেগুলো খোলা সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। শহরাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও গ্রামে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের 6 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা হলেও বাস্তবে সংকট আরও বেড়েছে। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নেই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্য এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। এর আগে ওনারা বলতেন, আমরা বলি নাই, ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, 6 মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেটিকটা বাড়তেছে কেন? পরিস্থিতি উন্নয়নে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জনজীবনের যে সাফারিংগুলো, এটা আসলেই অতিষ্ঠ। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এদিকে সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত যুব দিবস উপলক্ষে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসির সমালোচনা করেন। যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটের তারাই নেতৃত্ব দিচ্ছে। রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদের। পরে প্রেস ক্লাব থেকে জামায়াতের যুব শাখা একটি র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল এবং মন্ত্রণালয়ের পদে বহাল রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজএম জাহিদ হোসেন। তবে পরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন রিজভী আহমেদ। জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হবার সাথে সাথেই দলীয় মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে নানামুখী বক্তব্য উঠে আসে গণমাধ্যমে। রাজধানীর পল্টনে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না, কাজেই আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ভোট হোক, শপথের আগে তখন পদত্যাগ আসবে। শপথের আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা নাই। সংসদীয় গণতন্ত্রে রদ বলার একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা মহাসচিব ও মন্ত্রীপদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন। যেহেতু উনি দলের মহাসচিব, রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। যেটি দলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের কালকে বলেছি, এটাই হলো ঠিক। আমি যেটা বলেছি সেটাই ঠিক। সমাজ কল্যাণ মন্ত্রী যেটা বলেছেন আমার বলার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া অনুষ্ঠান পালন করবে বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারলে সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে এমন আশ্বাস দেয়া হলেও নির্বাচনের পর বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গণভোট নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার মুক্ত করতে ধারাবাহিক অভিযান চলছে। কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম সহ 5 জনকে গ্রেপ্তারের পর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমনটাই দাবি করেছেন র্যাব 2 এর অধিনায়ক নয়মুল হাসান। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, একটি 1 নলা বন্দুক ও 7টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নয়মুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমনকে হত্যা করে জহিরুল ও তার সহযোগীরা। এর আগে গত 12 এপ্রিল মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।